আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। তো আজ আমরা কথা বলবো থাইরয়েডের বিভিন্ন সমস্যা নিয়ে। তো থাইরয়েডের সমস্যাগুলো কি হতে পারে? একটা হতে পারে যে আপনার থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে সেটা ঠিক পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করছে না, যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আরেকটা হতে পারে যে থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি পরিমাণে আমার প্রয়োজনীয় তুলনায় বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করছে, যেটাকে বলি হাইপারথাইরয়েডিজম। আরেকটা কন্ডিশন হতে পারে সেটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার। তো আজকে আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে। তার আগে আসলে যে ব্যাপারটা জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা আসলে কি। থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে যে আমাদের যে গলার ঠিক সামনে মাঝখানটা বরাবর একটা গ্ল্যান্ড থাকে, যেটা নর্মালি আমরা হাতে কখনো টের পাই না। চামড়ার নিচে একটা গ্ল্যান্ড থাকে, আমরা কিন্তু নর্মালি হাতে টের পাবো না, কিন্তু আমরা যখন যদি আমাদের কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যদি ঢোক গিলতে যাই অথবা পানি খেতে যাই, তাহলে আমরা হাতে এটা ধরতে পারবো বা আমরা অনুভব করতে পারবো। একটা সময় আপনারা হয়তো দেখেছেন যে অনেকে গলা ফোলা রোগ বলতো বা গ্যাগ রোগ নামে এটা পরিচিত ছিল, আমাদের খুব দেখা যেত। এখন যেহেতু এটা আমি বলবো বাংলাদেশে এটা অনেক কমে এসছে। তো এই থাইরয়েড গ্ল্যান্ডটা আসলে কি কাজ করে সেটা হলো যে থাইরয়েড গ্ল্যান্ডটা একটা থাইরয়েড হরমোন তৈরি করে, এবং এই থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে বডির মেটাবলিজমটাকে কন্ট্রোল করা, বডির এনার্জি প্রোডাকশনটাকে কন্ট্রোল করা। মানে হলো যে আপনার শরীরের অলমোস্ট অল অর্গান, যদি থাইরয়েডের কোনো প্রবলেম হয় এটা অ্যাফেক্টেড হবে, ঠিক আছে। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটাকে কিন্তু আবার কন্ট্রোল করে হচ্ছে আমাদের ব্রেনের একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা, সেটাকে পিটিউটারি গ্ল্যান্ড বলে। এই গ্ল্যান্ডটা আসলে বডির সমস্ত গ্ল্যান্ড, অলমোস্ট সব গ্ল্যান্ডের ফাংশনটাকেই কন্ট্রোল করে। অতএব হচ্ছে যে আপনার যে থাইরয়েড হরমোনের লেভেলটা কমে গেছে শরীরে, সেই তার একটা কারণ হতে পারে কিন্তু যে আপনার ব্রেনের যে পিটিউটারি গ্ল্যান্ড সেটা ঠিক মতো কাজ করছে না, সেই কারণে হতে পারে। বাট এটা খুবই রেয়ার কজ। যে কজগুলো মেনলি হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায় না। এখানে যে কারণে আমি দেখেছি যে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয় সেটা হচ্ছে অটো ইমিউন কজ। সেটা হলো যে আপনার বডির সেল, নিজের বডি সেলগুলোই থাইরয়েড সেলকে, থাইরয়েড গ্ল্যান্ডের সেলগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এবং যার কারণে থাইরয়েড সেল ধ্বংস হয়ে গেলে থাইরয়েড হরমোন তৈরি হবে কম, এবং রোগে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হন। এটা একটা কারণ হতে পারে। একটা কারণ একটু আগেই বললাম, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে উত্তরাঞ্চলে, স্পেশালি যে রংপুর, দিনাজপুর, বগুড়া এসব এলাকার মাটিতে যেহেতু আয়রনের ঘাটতি আছে, যার কারণে দেখা যায় যে আয়রনের অভাবে কিন্তু থাইরয়েডের প্রবলেম হতে পারে, যেটাকে একসময় আমরা একটু আগেও বলেছি সেটাকে গ্যাগ রোগ বলতাম। তো হচ্ছে যে এখন আসলে যেহেতু আমাদের খাবারের লবণের সাথে আয়োডিন আছে, আমরা রান্নার খাবারের পাতে যদি আমরা লবণ খাই, তাহলে আমরা আয়োডিনের ঘাটতিটা পূরণ করবার জন্য আয়োডিনটা অ্যাড করা হয়েছে আমাদের খাবারের লবণের সাথে। এটা হচ্ছে যে এই আয়োডিনের ডেফিসিয়েন্সিটা কারণে যে হাইপোথাইরয়েডিজম হয় সেটাকে প্রিভেন্ট করবার জন্য। আর হলো যে আর কি কারণ হতে পারে, আপনার বিভিন্ন অসুখ বিসুখ আছে, হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন অসুখ বিসুখ আছে, সেই অসুখ বিসুখের কারণেও আপনার কিন্তু থাইরয়েড ফাংশনের, থাইরয়েড হরমোনের আমি বলবো যে ঠিকমতো থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকমতো কাজ করতে পারছে না, এরকম হতে পারে। এবং আরেকটা হচ্ছে যে ওষুধ রেগুলার আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন তার একটা সাইড ইফেক্ট হতে পারে, যে থাইরয়েড গ্ল্যান্ডকে এফেক্ট করছে এবং থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে, যার কারণে থাইরয়েড হরমোনটা তৈরি হচ্ছে কম। তো এই ধরনের যে ওষুধগুলো, মেডিসিনগুলো থাইরয়েড হরমোনের ফাংশনকে আসলে কমিয়ে দেয়। তার মধ্যে আছে কিছু কিমো থেরাপির মেডিকেশন আছে, কিছু হার্টের ওষুধ আছে, আরও কিছু ওষুধ আছে। বাট হচ্ছে যে এগুলো আমি মনে করি যে এগুলো সম্পর্কে আমাদের খুব বিস্তারিত জানার আসলে প্রয়োজন নাই। তাহলে প্রথমে যেটা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হলো যে হাইপোথাইরয়েড যদি হয়, মানে থাইরয়েডের যদি হরমোনের লেভেলটা যদি কমে যায়, রোগে কি সিমটম হতে পারে, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জানা। তো প্রথম যেটা হবে সেটা হলো, যেহেতু থাইরয়েড হরমোনের কাজ হলো এনার্জি প্রোডাকশন করা, অতএব হলো যে থাইরয়েড হরমোন যদি কাজ লেভেলটা কমে যায়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে আমার শরীরটাতে তো এনার্জি তৈরি হবে না, এবং আমার হচ্ছে যে অতিরিক্ত ক্লান্ত বোধ, অতিরিক্ত টায়ার্ড লাগা এবং অতিরিক্ত ঘুম লাগা, এবং ইচ্ছা করবে যে বেশিরভাগ সময় ইচ্ছা করবে যে আমি শুয়ে থাকি। আগের মতো যে আপনি অ্যাক্টিভ ছিলেন আর সেই অ্যাক্টিভটা আর আপনি নাই। তো অনেকে তখন হচ্ছে যে আপনি নিজেও ব্যাখ্যা করতে পারছেন না যে কেন আপনার এরকম এত টায়ার্ড লাগছে। বাট এই যে কথাটা বললাম, টায়ার্ডনেস এবং এক্সট্রিম লেভেল অফ টায়ার্ডনেস, এটা আসলে অন্য অনেক অসুখের কারণে হতে পারে।
এবং অনেক মিনারেলস ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে। সো এটা আসলে কোনো স্পেসিফিক সিমটম না যদিও। তারপরে যেটা হয় সেটা হলো দেখবেন যে আপনার খাবার রুচিটা হয়তো আগের মতো বাড়েনি, কিন্তু আপনি হচ্ছে অনেক ওয়েট গেইন করছেন। এবং এটার কারণ হচ্ছে যেহেতু এনার্জি প্রোডাকশন হচ্ছে না আপনার শরীরে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো থেকে তো এনার্জি, এগুলোকে ভেঙে এনার্জি তৈরি করার যে থাইরয়েড হরমোনের কাজ সেটা তো হচ্ছে না, যার কারণে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো শরীরে জমা হয়ে আপনার হচ্ছে অতিরিক্ত ওয়েট গেইন করবেন। এটা একটা কারণ। এটা হচ্ছে আরেকটা সিমটম, যে একটা হচ্ছে টায়ার্ডনেস, আরেকটা হচ্ছে ওয়েট গেইন করা, এবং এটা ইন্টেনশনাল না আনইনটেনশনাল একটা ওয়েট গেইন। রোগী বলতে পারবে না তার ওজন কেন বাড়ছে, খাওয়ার রুচিও বাড়ে না, কিছুই বাড়ে না, বাট খাওয়ার ওজন বেড়ে গেছে। এটা হচ্ছে আরেকটা উপসর্গ, টায়ার্ডনেস, ওজন বেড়ে যাওয়া, শীত শীত ভাব লাগা। এটা আসলে একটা, আমি বলবো বাংলাদেশে যেহেতু একটা আমি বলবো গ্রীষ্ম প্রধান একটা দেশ, সো এখানে আপনি খেয়াল করে দেখতে পারবেন যার হাইপোথাইরয়েডিজম থাকে সে কিন্তু দেখা যাবে যে গরমে যখন সবাই খুব ঘামছে তখন উনি বলবেন হয়তো যে আমার শীত লাগছে, আমাকে কাঁথা দাও, বা এসিটা চালাতে গেলে, ফ্যানটা চালাতে গেলে বলবে যে আমার শীত লাগছে, চালিও না। তো মানে যখন সবার লাগছে, গরম লাগছে, ওনার হচ্ছে যে শীত শীত লাগছে, কারণ যেহেতু শরীরে আসলে এনার্জি প্রোডাকশন হচ্ছে না, হিট প্রডিউস হচ্ছে না, এবং রোগী আসলে খুব শীত শীত ফিল করতে থাকেন। এটা কিন্তু আসলে একটা ভালো উপসর্গ, যেটা ভালো উপসর্গ বলতে হচ্ছে যে আমরা ডক্টররা যখন আমরা রোগী হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই, আমরা এই কোয়েশ্চেনগুলো রোগীকে জিজ্ঞেস করি যে যখন সবার গরম লাগছে তখন আপনার কি শীত শীত ভাব লাগে কিনা। এই কোয়েশ্চেনগুলোর আসলে কোনো আমি বলবো যে স্পেসিফিক কোনো আমি বলবো যে অ্যান্সার বা ডায়াগনোসিসের ক্ষেত্রে খুব হেল্পফুল না, বাট এটা আসলে হয়ে থাকে, রোগী আসলে শীত শীত ফিল করে। আরেকটা যেটা হলো যে রোগীর যে ভয়েসটা আসলে চেঞ্জ হয়ে যায়, দেখা যায় খুব স্লো, এবং হচ্ছে যে দেখা যায় যে একটা আমি বলবো যে ফ্যাশ ফেশ টাইপের একটা গলা, আমি যদি বলি কর্কশ বলবো না, ফ্যাশ ফেশ একটা স্লো মোনোটোনাস একটা খুবই একটা স্পিচ হয়। এবং অনেক সময় আমরা বলি যে হাইপোথাইরয়েডিজম তো টেলিফোনে রোগীর সাথে কথা বলেও ডায়াগনোসিস করা যায়, কারণ রোগীর সাথে ফোনে কথা বলে দেখা যাবে খুব স্লো, এবং হচ্ছে আস্তে আস্তে রোগী কথা বলছে একটু ফ্যাশ ফেশ, গলার কণ্ঠস্বরটা যে খুব কাছের মানুষ উনি বলতে পারবেন যে হ্যাঁ কণ্ঠস্বরটা আসলে বদলে গেছে, আগের মতো স্পষ্ট অথবা হচ্ছে যে আগের মতো না, একটু স্লো হয়ে গেছে। এটা হতে পারে যে আপনার যে স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, সেটা হতে পারে খুব রাফ হয়ে গেছে। এবং হচ্ছে যে আপনি যদি আপনার পালসটা চেক করেন, নর্মাল আপনার পালস থাকা উচিত 60 থেকে 100-এর মধ্যে, 60 থেকে 100-এর মধ্যে আপনার পালস থাকা উচিত। কিন্তু যেহেতু আবারও বলেছি এনার্জি প্রোডাকশন কমে গেছে, অতএব হচ্ছে যে আপনার পালস রেটটা কিন্তু আপনি যদি ফিল করেন তাহলে যদি আপনি দেখবেন যে পালসটা স্লো হয়ে যায়, যদি এটাকে আমরা বলি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এটা আসলে রোগী আসলে বোঝাও কথা না, হ্যাঁ এটা রোগের বোঝা কথা না, বাট আমরা আসলে ডক্টররা কিন্তু যখন থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি নিয়ে বা হাইপোথাইরয়েড ডায়াগনোসিস আমরা সাসপেক্ট করছি, সেই রোগীর আসলে পালসটা দেখি, এই কারণে যে রোগীর পালসটা আসলে পালস রেটটা যেটা 60 to 100 থাকার কথা তার থেকে কম পাওয়া যায় অনেক সময়। সো আপনি দেখবেন যে পালস রেটটা কমে গেছে। তারপরে যেটা হতে পারে সেটা হলো যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, এটা থাইরয়েড হরমোনের পেশেন্টের ডেফিসিয়েন্সি বা হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের একটা কমন সিমটম, যে কোষ্ঠকাঠিন্য হওয়া। এবং যে এই যে সিমটমগুলো এখনো পর্যন্ত বলে যাচ্ছি, এগুলো আসলে এতটাই নন স্পেসিফিক, এতটাই হচ্ছে যে সাধারণ সিমটম, যে এগুলো আসলে হাইপোথাইরয়েডিজমের ডায়াগনোসিসটা যে কারণে লেট হয়ে যায়, কারণ রোগী আসলে এই সিমটমগুলোকে মনে করেন যে সাধারণ সিমটমের মতো, যার কারণে রোগী আসলে ডাক্তারের কাছে যেতেও একটু দেরি করে ফেলেন, কারণ আসলে এগুলোকে সাধারণ সিমটম বলা যেতেই পারে। তো আরেকটা যেটা হলো মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে পিরিয়ডের একটা চেঞ্জ আসতে পারে, সেটা হলো যে পিরিয়ডটা ইররেগুলার হয়ে গেল, অথবা হচ্ছে যে পিরিয়ডের সময় বেশি ব্লিডিং শুরু হলো। এটা হতে পারে যে 28 দিনের সাইকেলটা 21 দিন 14 দিনে চলে আসছে, মানে হচ্ছে যে পুরো মেনস্ট্রুয়েশনের যে সাইকেলটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকটা হয় যে কনসিভ করার সময় দেখা যায় যে
কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, ফার্টিলিটির সাথে এটার একটা থাইরয়েড হরমোন কিন্তু খুবই রিলেটেড। সো যদি থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, আপনার হাইপোথাইরয়েডিজমের থাকে, তাহলে পরে দেখা যায় যে কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, অথবা হলো যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এ ধরনের জিনিসগুলো কিন্তু আসলে হয়। সো থাইরয়েড হরমোন আসলে বলতে গেলে শরীরের সমস্ত কিছুকে আসলে কন্ট্রোল করে থাইরয়েড হরমোন, আমি বলবো। এই জন্য আসলে হাইপোথাইরয়েডিজম যে অসুখটা, আসলে সেই রোগটাকে আমাদের খুব ভালোভাবে জানা উচিত। এবং আমরা যদি মনে করি যে আমাদের থাইরয়েড হরমোনের ফ্যামিলি হিস্ট্রি আছে, আমার ফ্যামিলিতে হিস্ট্রি আছে থাইরয়েডের প্রবলেমের, অথবা হচ্ছে যে আমার যে আজকে যে কথাগুলো বলছি তার সাথে কিছু সিমটম আমার মিলে যাচ্ছে, তাহলে পরে হচ্ছে যে আপনি অবশ্যই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে থাইরয়েডের হরমোন স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের সাথে আমরা দেখা করব। বাট প্রথমে আসলে একজন ডক্টরকে দেখাতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে হচ্ছে যে এই যে সমস্যাগুলো আমি বললাম একেবারে মাথা থেকে পা পর্যন্ত যে বললাম থাইরয়েড হরমোনের বললাম, সেই উপসর্গগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আবারও বলছি এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের কাছে আপনাকে যেতে হবে। থাইরয়েড হরমোনের এই ঘাটতি যদি আসলে খুব বেশি হয়, তাহলে কিন্তু রোগী কোমায় চলে যেতে পারে, যেটাকে আমরা মিক্সিডিমা কোমা বলি, এবং এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন। অতএব হচ্ছে যে রোগীর এত কমে গেছে যে রোগীর ব্লাড প্রেশার ড্রপ করে গেছে, রোগী আসলে হচ্ছে যে তখন আমি বলবো যে, যেহেতু বলেছি এটা একটা ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন, অতদূর পর্যন্ত যাওয়ার আগেই আমরা আসলে যদি ধারণা করে থাকি যে আমার থাইরয়েড হরমোনের ঘাটতি হচ্ছে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, আমার উচিত হবে ডক্টরের সাথে ডক্টরের শরণাপন্ন হওয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো থাইরয়েডের হরমোনের আপনি হচ্ছে যে আপনি ডক্টরের কাছে গেছেন কোনো কারণে, অথবা এই সিমটমগুলো আমি যেগুলো বললাম সেগুলো নিয়ে আপনি ডক্টরের কাছে গেছেন, তখন ডক্টর আপনাকে যদি সাসপেক্ট করেন যে আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে, তাহলে পরে ডক্টর আসলে আপনার থাইরয়েড ফাংশন টেস্ট, অনেক ব্লাড টেস্ট করাবেন, সাথে একটা থাইরয়েড ফাংশন টেস্ট করাবেন, এবং হচ্ছে যে থাইরয়েড ফাংশন টেস্টও করাবেন, সাথে উনি চাইলে অবশ্যই একটা ইসিজি করতে পারেন একটু কনফার্ম করার জন্য যে আপনার হার্ট রেটটা কমে গেছে, সেটা দেখবার জন্য। উনি চাইলে আপনার ব্লাডের অন্যান্য ফাংশনের সাথে আপনার যে কোলেস্ট্রল লেভেলটাও চেক করে দেখতে পারেন, কারণ হচ্ছে থাইরয়েড হরমোনের লেভেলে থাইরয়েড ফাংশন যদি কমে যায়, হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কিন্তু ব্লাডের কোলেস্ট্রলটা বেড়ে যায়। সো এটা একটা আমি বলবো যে এটা হচ্ছে জটিলতা, এবং এটা নিয়ে আমি পরে আসবো। তাহলে হলো যে আপনার ব্লাড টেস্ট করা হলো এবং থাইরয়েড ফাংশন টেস্ট করা হলো, এবং সেখানে দেখা গেল যে আপনার থাইরয়েড হরমোন লেভেল কমে গেছে। এর মানে হলো যে আপনার তখন একজন হরমোন স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট যেটা করেন সেটা হচ্ছে যে আরও অ্যাডভান্স কিছু পরীক্ষা নিরীক্ষা উনি করান। কী কারণে করান সেটা হলো যে বের করা কী কারণে আসলে আপনার এই থাইরয়েড হরমোনের লেভেলটা কমে গেছে বা হাইপোথাইরয়েডিজমটা হয়েছে। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যান্টিবডি টেস্ট করান, এবং সেই অ্যান্টিবডি টেস্টগুলো পজিটিভ পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আরেকটা করাতে পারেন, সেটা হচ্ছে আপনার একটা আল্ট্রাসাউন্ড করাতে পারেন থাইরয়েড গ্ল্যান্ডের, যে এখানে কোনো নোডিউল আছে কিনা, অথবা থাইরয়েড গ্ল্যান্ডের অন্য কোনো প্রবলেম আছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য গড়পড়তা নিয়মে এই পরীক্ষা নিরীক্ষাগুলোই আসলে করানো হয়। এখন দেখা গেল যে থাইরয়েড হরমোন টেস্ট করবার পরে, ফাংশন টেস্ট করবার পরে দেখা গেল যে আপনার আসলে থাইরয়েড হরমোনটা আসলে শরীরে কম আছে। তাহলে আপনার ডাক্তার যেটা করবেন, আপনার অবশ্যই আমি বলেছি যে কোনো রোগের ক্ষেত্রেই হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই এই ক্ষেত্রেও তাই, যে মাথা থেকে পা পর্যন্ত হিস্ট্রিটা নেওয়া, এবং ডক্টরকে সাথে দুটো জিনিস, যখন থাইরয়েড হরমোন কমে যায় অবশ্যই তখন আপনাকে থাইরয়েড হরমোন প্রেসক্রাইব করতে হবে। থাইরয়েড হরমোন ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটা আপনাকে দেওয়া হবে। অতএব এর আগে আপনাকে জিজ্ঞেস করে নেওয়া হবে যে আপনি প্রেগনেন্ট কিনা, বা এনি চান্স কোনো আপনার হচ্ছে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং আরেকটা হচ্ছে আপনার হার্টের কোনো প্রবলেম আছে কিনা। কারণ হচ্ছে যে আমরা এমন একটা ডোজে আসলে থাইরয়েড হরমোনের শুরু করি, সাপ্লিমেন্ট বা ট্যাবলেট যে আকারে বলেন, তা শুরু করি, যাতে হচ্ছে যে এর সাইড ইফেক্টগুলো কম হয়, এবং হলো যে রোগীর জন্য আসলে রোগীর যদি প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে হার্টের অসুখের, আমরা চেষ্টা করি লো ডোজে শুরু করতে। কারণ থাইরয়েড হরমোন কিন্তু আসলে যেহেতু আবার শরীরের মেটাবলিজমটাকে বাড়িয়ে দিবে এই ট্যাবলেটটা, অতএব হচ্ছে যে হার্ট রেট বাড়তে থাকবে, এবং হচ্ছে যে এটার কারণে কিন্তু আপনার অলরেডি যে আপনার দুর্বল একটা হার্ট, সেটার অনেক ড্যামেজ হতে পারে। সো
এই প্রিকশনগুলো আসলে আমরা নিয়ে থাকি একটা থাইরয়েড হরমোন আসলে ট্যাবলেট প্রেসক্রাইব করার আগে। তো থাইরয়েড হরমোনের যে ট্যাবলেট যেটাকে আমরা বা থাইরক্সিন নামে আমি সম্ভবত বাংলাদেশে পাওয়া যায়, যে ট্যাবলেটটা আমরা যখন রোগীকে দেই তখন আমরা রোগীকে আসলে অনেক ব্যাপারে আমরা উপদেশ দিয়ে থাকি, এই কাজগুলো কিভাবে খাবেন এবং হচ্ছে কি বিষয়ে আপনার সচেতন থাকা দরকার, কি আপনার জানা দরকার, সেই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে থাইরয়েড হরমোন যে ট্যাবলেটটা সেটা আসলে নর্মালি সকালবেলা খালি পেটে 30 থেকে 60 মিনিট আগে, ব্রেকফাস্ট করার আগে, নাস্তা খাওয়ার আগে আপনাকে খালি পেটে খেতে হবে। এটারও কিন্তু একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি যদি খাবারের সাথে থাইরয়েড হরমোনের ট্যাবলেটটা খান তাহলে পরে আপনার যে স্টমাকে যে অ্যাসিডটা আছে বা স্টমাকে যে এনজাইমগুলো থাকে ওটা কিন্তু আসলে থাইরয়েড হরমোন ট্যাবলেটটাকে ডাইজেস্ট করে ফেলবে। তো ডাইজেস্ট করে ফেললে পরে খুব কম পরিমাণ, যে পরিমাণ থাইরয়েড হরমোনের ট্যাবলেটটা ভেঙে যে পরিমাণ থাইরয়েড হরমোন ব্লাডে যাওয়ার কথা সেই পরিমাণ যাবে না, কম যাবে, এবং যার কারণে দেখা যাবে যে আপনার এই হাইপোথাইরয়েডিজমটা, যেহেতু আপনার হচ্ছে যে হয়তো ডাক্তার ঠিক মতোই প্রেসক্রাইব করেছেন কিন্তু যেহেতু আপনি খাবারের সাথে খাচ্ছেন যার কারণে আপনার হাইপোথাইরয়েডিজমটা ভালো হচ্ছে না। সবসময় পরীক্ষা করালে দেখা যাচ্ছে থাইরয়েড হরমোনের লেভেলটা কম আসছে। অতএব এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশন, খুব ইম্পর্টেন্ট, যে আমি যখন রোগীর ওষুধের ডোজটা আমি ফলো আপের সময় বাড়াবো তার আগে আমাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনি এই যে হরমোনটার ট্যাবলেটটা আপনি কখন খান, সকালবেলা খালি পেটে 30 থেকে 60 মিনিট আগে আপনি খাচ্ছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট চেক করে নেওয়া বিফোর আমি হচ্ছে যে রোগীর ডোজটা বাড়াতে যাই। তা না হলে আমি যেটা বলেছি যে থাইরয়েড হরমোনের ওভার ডোজ হলে পরে এটার সাইড এফেক্টগুলো কিন্তু আসলে আমি বলবো মারাত্মক। অতএব এটা আমাকে জানতে হবে যে এটা খুবই ইম্পর্টেন্ট, সকালবেলা খালি পেটে আমার থাইরয়েড হরমোনের ট্যাবলেটটা খেয়ে নিতে লাগবে। তারপরে যেটা আসছিলাম সেটা হলো যে আপনার ট্যাবলেটটা খাওয়ার পরে দেখা যাবে যে 1 থেকে 2 সপ্তাহ পরে আপনি দেখবেন যে আপনার ক্লান্তিবোধ, যে টায়ার্ডনেসটা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তারপর হচ্ছে আপনি আসলে আপনার নিজের ওয়েলবিং যেটা ভালো লাগার যেটা শুরু হচ্ছে, এবং কয়েক সপ্তাহের মধ্যে আপনি চেঞ্জগুলো খেয়াল করবেন যে আপনি আবার একটা নর্মাল লাইফে ফেরত যাচ্ছেন। তো নর্মালি থাইরয়েড হরমোনের সাপ্লিমেন্টটা প্রেসক্রাইব করার পরে নর্মালি যেটা হয় 6 থেকে 8 সপ্তাহ পরে ডক্টর কিন্তু আপনাকে আবার ডাকবেন যে একটা ফলো আপ থাইরয়েড ফাংশন টেস্ট করে আপনি আমার সাথে দেখা করবেন। এটা নর্মালি বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? দেখার জন্য যে আপনি যেই ডোজে ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছে সেই ডোজটা আপনার জন্য ইনাফ কিনা, অথবা থাইরয়েড ফাংশন টেস্টে যদি এরকমটা আসে যে আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা খাওয়ার ফলে আপনার থাইরয়েড ফাংশন টেস্টটা নর্মালে চলে এসছে, তখন ডাক্তার কি করবেন? ওই ডোজটাই কন্টিনিউ করে যাবেন, সাথে হচ্ছে আপনাকে ফলো আপ করবেন, হয়তো 6 মাস পরে আসতে বলবেন এবং তারপরে 1 বছর পর পর আপনাকে ফলো আপে যেতে হবে। কিন্তু এমনও হতে পারে যে থাইরয়েড ফাংশন টেস্টে করার পরে 6 থেকে 8 সপ্তাহ পরে দেখা গেল থাইরয়েড হরমোনের লেভেলটা তখনও নিচে রয়ে গেছে, তখন ডক্টর ডোজটা বাড়িয়ে দিবেন এবং আপনাকে আবার দেখা করতে বলবেন। অথবা দেখা যেতে পারে যে থাইরয়েড হরমোন লেভেলটা বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ডাক্তার কমিয়ে দিবেন। এটাই হচ্ছে টোটাল যে ডক্টর মেডিসিনটা প্রেসক্রাইব করলেন এবং তারপরে 6 থেকে 8 সপ্তাহ পরে ফলো আপে আসতে বললেন, এবং তারপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে হচ্ছে 6 মাস পরে একবার আবার ডক্টরের কাছে যাবেন, এবং তারপরে সব ঠিকঠাক থাকলে 1 বছর পর পর আপনার ফলো আপ করাতে হবে। তো এর মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে থাইরয়েড হরমোন ট্যাবলেট নেওয়া শুরু করলে পরে আপনি যদি দেখেন যে আপনার সিমটম ভালো হচ্ছে না, অবশ্যই আপনি মনে করবেন না আজকে খাওয়ার পরে কালকের মধ্যেই আপনার সব কিছু ঠিক ভালো হয়ে যাবে, অবশ্যই সেটা হবে না, সময় লাগবে। 6 to 8 উইকস পরে যখন ডাক্তার আপনাকে ডাকবে তখন ডক্টরের সাথে অবশ্যই বলবেন যে আপনি কেমন ফিল করছেন। আরেকটা হলো যে যদি বেশি ওভারডোজ হয়ে যায় তাহলে আপনার দেখা যাবে বুক ধরফর করছে কিনা, আপনার হচ্ছে যে খুব সোয়েটিং ঘাম হচ্ছে কিনা, দেখা গেল যে ওজন কমে গেছে, অথবা হচ্ছে ডায়রিয়া হচ্ছে, অথবা ওজন কমে যাওয়াটাও আনইনটেনশনালি ইচ্ছা করে না, সবসময় হচ্ছে যে এনজাইটি টেনশন লাগছে, এটা হচ্ছে যে থাইরয়েড হরমোনের লেভেলটা আসলে ওভারডোজ হয়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু আপনি তাড়াতাড়ি ডক্টরের সাথে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, কারণ তখন আসলে আপনার থাইরয়েড হরমোনের লেভেল প্রয়োজনের তুলনায় বেশি, এবং এটা আমি বলেছি যে এটা যেটা করতে পারে হার্টের উপর এফেক্টটাকে আমরা সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে করি, বিকজ এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করতে পারে, যেটা হার্টের একটা রিদমটাকে ইরেগুলার করে দিবে এবং হার্ট রেটটাকে অনেক অনেক বাড়িয়ে দিবে।
ঠিক আছে? অতএব এই 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 ব্যাপারগুলো আমি মনে করি যখন ডক্টর একটা পেশেন্টকে থাইরয়েড হরমোনটা প্রেসক্রাইব করেন তখন জানিয়ে দেন যে কখন ডাক্তারের সাথে আপনি দেখা করবেন। যদি অবশ্যই ফলো আপের সময় তো দেখা করবেন, এর আগে যদি আপনার এই সিমটমগুলো হয় তাহলে অবশ্যই আপনাকে দেখা করতে হবে। এখন রোগীর যে বিষয়টা জানা খুবই জরুরি, সেটা হলো যে আপনি যদি থাইরয়েডের পেশেন্ট হয়ে থাকেন, যে কোনো ডাক্তারের কাছে গেলে পরে আপনি ডাক্তারকে জানাবেন যে আমি থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট নিচ্ছি, থাইরয়েড হরমোন ট্যাবলেট খাচ্ছি। এটা কিন্তু অবশ্যই অন্য ডাক্তারকে জানাবেন। 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে আমরা যে আয়রন সাপ্লিমেন্ট, আয়রন খাই, মাল্টিভিটামিন খাই, অ্যান্টাসিড খাই, ক্যালসিয়াম খাই, যেগুলো হয়তো আমি ডাক্তারের কাছে গেলাম যিনি আমাকে এই থাইরয়েড ট্যাবলেটটা প্রেসক্রাইব করেছেন, উনি জানেন না। যেহেতু বাংলাদেশে আমি আবারও বলেছি ওভার দ্য কাউন্টার আপনি চাইলে পরে এই মেডিকেশন, এই সাপ্লিমেন্টগুলো পেতে পারেন। অতএব এটা খুবই ইম্পর্টেন্ট আপনি আপনার ডাক্তারকে জানান যে আপনি আয়রন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে মাল্টিভিটামিন অথবা অ্যান্টাসিড খাচ্ছেন। এর কারণ হচ্ছে এই ওষুধগুলো কিন্তু থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়। এবং দেখা গেল যে ডাক্তার যেহেতু জানেন না আপনি এগুলো খাচ্ছেন, তখন ডাক্তার যেহেতু আপনাকে ফলো আপে যখন দেখবেন ব্লাড টেস্ট সহ, থাইরয়েড ফাংশন টেস্ট সহ, তখন দেখবেন যে আপনার আসলে থাইরয়েড হরমোন লেভেল কম, এবং উনি মনে করবেন যে আসলে আপনার থাইরয়েড হরমোন লেভেল কম, এর মানে ডোজটা কম হয়ে গেছে, উনি ডোজটা বাড়িয়ে দিবেন। আসলে যেটা হচ্ছে যে আপনি এই সাপ্লিমেন্টগুলো খাওয়ার কারণে থাইরয়েড হরমোনটা আসলে অ্যাবজর্ব হচ্ছে না, এবং হচ্ছে যে যেটার কারণে হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার থাইরয়েড হরমোনের ঘাটতিটা থেকে যাচ্ছে। অতএব যারা থাইরয়েড হরমোন নেবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে। কারণ কোন কোন ওষুধের এই থাইরয়েড হরমোনের ট্যাবলেটের সাথে ইন্টারাকশন আছে এটা ডাক্তার ভালো বলতে পারবেন। এবং এই যে আমরা খুব খুব সিলি জিনিসগুলো, এই সাপ্লিমেন্টগুলো, মাল্টিভিটামিনগুলো, ক্যালসিয়াম, আয়রন, এই জিনিসগুলোর যে ইন্টারাকশন আছে হয়তো আপনারা অনেকেই জানতেন না। এবং অ্যান্টাসিড, এটা খুবই একটা নর্মাল একটা ওষুধ যেটা আমরা খাই গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে, এটারও কিন্তু ইন্টারাকশন আছে, থাইরয়েডের কার্যকারিতা কমিয়ে দেয়। এবং আমরা কিন্তু এখানে অনেক পেশেন্ট পাই যার থাইরয়েড হরমোন লেভেল কন্টিনিউয়াসলি কম, এবং আমরা দেখি যে এখানে আসলে পেশেন্ট আসলে ক্যালসিয়াম খাচ্ছেন, যেটা আমরা আসলে জানি না। তো এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে সফটওয়্যারে আসলে রোগী কী ওষুধ খায় এবং ওভার দ্য কাউন্টার খাওয়ার কোনো সুযোগ তেমন একটা নাই। সো যে কোনো মেডিকেশন আমরা আসলে বের করে ফেলতে পারি, এবং আমাদের এখানে সিস্টেমের মধ্যে চলে আসে যে এই ওষুধটা কিন্তু এই ওষুধের কার্যকারিতা প্রেসক্রাইব করার আগে এটা চলে আসে যে এই ওষুধের সাথে এই ওষুধের ইন্টারাকশন আছে, অথবা এটা প্রেসক্রাইব করবে কিনা তুমি। এভাবে করে এখানে যেহেতু সব কিছু সফটওয়্যার আইটির মাধ্যমে চলে, বাট আমাদের বাংলাদেশে যেহেতু আমরা প্রেসক্রিপশন লিখি, এবং এটা আপনার দায়িত্ব ডাক্তারকে জানানো যে আপনি কী কী ওষুধ খাচ্ছেন। ঠিক আছে? তো যেহেতু একবার আপনি থাইরয়েডের ওষুধ শুরু করেছেন, তাহলে পরে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাকে আজীবনই থাইরয়েডের ওষুধটা খেয়ে যেতে হবে। এই থাইরয়েড ট্যাবলেটের ওষুধ কখনো বন্ধ করা যাবে না, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আজীবন খেয়ে যেতে হয়। আজকে যদি সকালের ডোজটা আপনি মিস করে থাকেন, তাহলে কাল সকালে আগামীকালের ডোজটার সাথে আজকের ডোজটা খেয়ে নেবেন। ঠিক আছে? এটা হলো যে এটা লাইফ লং একটা ট্রিটমেন্ট, বাট আমি বলবো যে আপনি নর্মাল লাইফ সেটা আপনি ফেরত পাবেন। এবং আমি বলবো যে ট্রিটমেন্টটা যথাযথভাবে, সঠিকভাবে আপনি গ্রহণ করছেন কিনা সেদিকে সচেতন থাকা কিন্তু রোগীর আসলে দায়িত্ব, এবং এটা এনশিওর করার দায়িত্ব আসলে ডক্টরের। আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হলো যে থাইরয়েড হরমোনের ক্ষেত্রে, থাইরয়েড ফাংশনের ক্ষেত্রে আমাদের যে ইয়ারলি, প্রতি বছর ডক্টর যখন বলবে ফলো আপে যেতে, প্লিজ তখনই আপনারা ফলো আপে যাবেন, এবং সবসময় খেয়াল রাখবেন যে আপনার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, লাইক যে বুক ধরফর করা, তারপরে হচ্ছে যে প্রচুর ঘামছেন বা ওয়েট লস করছেন, তখনও কিন্তু প্লিজ আপনার ডাক্তারের কাছে যাবেন, কারণ তখন বোঝা যাচ্ছে যে আপনার থাইরয়েড হরমোনের ডোজটা বেশি হয়ে গেছে, এটাকে কমাতে হবে, যেহেতু হার্টের উপরে এটার ইফেক্ট আছে। তো থাইরয়েড হরমোনের যে ডেফিসিয়েন্সি বা হাইপোথাইরয়েডিজম হলে আমরা যদি চিকিৎসা না করাই, তাহলে পরে যেটা এফেক্ট হবে সব কিছুর উপর এটার এফেক্ট আছে, কারণ এটা আমাদের বডিতে হাই কোলেস্টেরল লেভেলটা বাড়িয়ে দিবে, এবং এই কোলেস্টেরল লেভেল বাড়লে পরে আপনার সব রকমের জটিলতা হতে পারে। আপনার স্ট্রোক হতে পারে, আপনার হার্টের প্রবলেম হতে পারে, আপনার হচ্ছে যে কিডনি ড্যামেজ হতে পারে, আপনার হচ্ছে যে শরীরের বিভিন্ন আর্টারিগুলোতে
চর্বি জমে যেতে পারে এবং যার কারণে বিভিন্ন রকমের অসুখ হতে পারে। যার কারণে আমি বারবার বলছি হাইপোথাইরয়েডিজম একটা খুবই আমি বলবো ট্রিটেবল কন্ডিশন, যেটা খুব চিকিৎসা করা সহজ। শুধু আমি চিকিৎসা না নিয়ে এবং জাস্ট বসে থেকে যে আচ্ছা আমার টায়ার্ড লাগছে, আচ্ছা আমার কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, এগুলো তো সবারই হয়। এই কারণে বসে থেকে আমরা যাতে জটিলতাগুলোকে না বাড়াই, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এই জিনিসটা কি আসলে? সেটা হলো যে একটা প্রেগনেন্সির পরে আমরা বলি 12 মান্থসের মধ্যে অনেকেই আসলে আমার বাংলাদেশে আমি সঠিক রেটটা বলতে পারবো না, বাট গড়পড়তা এখানে দেখেছি 20 থেকে 30% পেশেন্টেরই প্রেগনেন্সির পরে হচ্ছে যে থাইরয়েডের কিছু জটিলতা দেখা যায়। এবং সেই জটিলতাটা গুলো হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে থাইরয়েড হরমোনের সিক্রেশনটা বেড়ে যায় এবং তারপরে থাইরয়েড হরমোনের সিক্রেশনটা কমে গিয়ে যেটা হয় হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, তো যেহেতু প্রেগনেন্সির সময় সবাই প্রেগনেন্সির পরে ব্রেস্ট ফিডিংয়ের কারণে সবাই ওয়েট গেইন করেন, তারপরে হলো যে মনে হতে পারে যে বাচ্চা খুব টেক কেয়ারের কারণে হয়তো হচ্ছে যে আমার খুব বেশি ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। সেটা নাও হতে পারে, এটা হতে পারে যে আপনার পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হয়ে আপনার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করেছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে অবশ্যই একজন হরমোন স্পেশালিস্ট প্রথমে অবশ্যই যেটা নিয়ম আসলে জিপিকে দেখানো, একজন ডক্টরকে দেখাবেন। উনি আপনাকে যদি মনে করেন যে আপনার থাইরয়েড ফাংশন করা টেস্ট দেখে মনে করেন যে হ্যাঁ আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে, তাহলে পরে উনি একজন হরমোন স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আপনাকে রেফার করবেন। এবং সেক্ষেত্রে খুব টেম্পোরারি কয়েক মাসের জন্য আপনাকে হচ্ছে এই থাইরয়েড হরমোনের সাপ্লিমেন্টটা নিতে হবে এবং আপনাকে এটা লাইফ লং নিতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে 1 বছরের মধ্যে এটা ভালো হয়ে যায়। অতএব হচ্ছে যে এরপরে যদি ভালো না হয়, 80%ই ভালো হয়ে যায়, 20 থেকে 30% যদি ভালো না হয়ে যায় তখন আর সেটাকে কিন্তু পোস্টপার্টাম থাইরয়েডাইটিস বলা যাবে না বা পোস্টপার্টাম হাইপোথাইরয়েডিজম বলা যাবে না। সেক্ষেত্রে এটা তখন হাইপোথাইরয়েডিজম আপনার হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনাকে লাইফ লংই আসলে ওষুধ খেয়ে যেতে হবে। এবং এই ক্ষেত্রে যেটা অবশ্যই জানা জরুরি সেটা হলো যে প্রেগনেন্সির সাথে আপনি যদি যার এই পোস্টপার্টাম থাইরয়েডাইটিস বা হাইপোথাইরয়েডিজম হয়েছে একবার, তার কিন্তু আসলে পরবর্তী প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই একজন হরমোন স্পেশালিস্টকে দেখাতে হবে। কারণ হচ্ছে তাদের কিন্তু একটা চান্স থেকে যায় প্রেগনেন্সির সময় আবার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করার। এবং যদি এটা আনডিটেক্টেড থেকে যায় তাহলে পরে যেটা হবে সেটা হলো যে বাচ্চাটা হবে তারও হাইপোথাইরয়েডিজম থাকবে এবং সেই বাচ্চাগুলো নর্মালি কিন্তু মেন্টালি ডিসেবল বাচ্চা হতে পারে বা বাচ্চা হয়। এবং আরেকটা ব্যাপার হলো যে আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ঘন ঘন মিসক্যারেজ হতে পারে। প্রেগনেন্সিটা দেখা গেল যে ঘন ঘন মিসক্যারেজ হচ্ছে এবং কারণ হচ্ছে যে আপনার আসলে থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, আপনার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করেছে। অতএব হচ্ছে যে আপনি অবশ্যই যাদের পোস্টপার্টাম হাইপোথাইরয়েড হয়েছে তারা অবশ্যই নেক্সট প্রেগনেন্সি প্ল্যান করার আগে একজন হরমোন স্পেশালিস্টকে দেখাবেন এবং আপনার যে গাইনোকোলজিস্ট থাকবেন তাকে কিন্তু জানিয়ে নেবেন যে আমার আগেই কিন্তু হাইপোথাইরয়েড হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট যাতে প্রেগনেন্সিটা তার কোনো প্রবলেম না হয় এবং যে ভবিষ্যতে যে বাচ্চাটা তার এ ধরনের কোনো যে আমরা বলি যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা ক্রিটিনিজম, এই যে একটা জটিল একটা ব্যাপার, একটা আমি বলবো যে একটা বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হওয়া এবং অন্যান্য বিভিন্ন রকমের জটিলতা নিয়ে বাচ্চাটার জন্ম হয়। অথবা এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি ডাক্তারকে জানাবেন যে আমার পোস্টপার্টাম হাইপোথাইরয়েড হয়েছিল। এবং বারবার বলছি যে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, কিন্তু যাদের ভালো হয়ে যাওয়ার পরেও তাদের চান্স থাকে নেক্সট প্রেগনেন্সিতে এটা আবার ডেভেলপ করার। সো আপনার গাইনোকোলজিস্ট, হরমোন স্পেশালিস্টকে অবশ্যই জানাবেন নেক্সট প্রেগনেন্সি প্ল্যান করার আগে। তো এই হচ্ছে টোটাল একটা হাইপোথাইরয়েড নিয়ে আমার আজকের যে আলোচনা। তো আশা করছি যে যতটুকু আমি আসলে জানি আপনাদেরকে বলবার, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আমাকে হচ্ছে যে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আর কোনো অসুখ বিসুখ রোগ সম্পর্কে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে বা জানতে চান, আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে অতটুকু দিয়ে আসলে আপনাদেরকে জানাতে। আর যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাকে লিখতে পারেন। এবং যারা আসলে এই থাইরয়েডটা নিয়ে জানতে চেয়েছিলেন তাদেরকে ধন্যবাদ। আমি জানি না কতটুকু হেল্পফুল হলো আপনাদের জন্য, বাট চেষ্টা করেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ 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 আমাকে জানাবেন। তো হাইপোথাইরয়েডিজমের যে পেশেন্টদেরকে বারবার বলছি যে যা সিমটমগুলো থাকলে অবশ্যই একজন ডক্টরকে দেখান। যদি ডায়াগনোসিস হয়ে যায় যেভাবে বললাম ওষুধগুলো ঠিক সেভাবে খাবেন এবং সবসময় খেয়াল রাখবেন যে এই হাইপোথাইরয়েডিজমের জটিলতাগুলো কিন্তু
ভয়ানক। অতএব হচ্ছে ঠিক মতো ট্রিটমেন্ট নিলে এই জটিলতাগুলো হবেন না, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাকে কিন্তু আজীবন ওষুধ খেয়ে যেতে হবে। কখনোই ওষুধ হচ্ছে বন্ধ করা যাবে না এবং সবসময় কোনো ওষুধ খাবার আগে ডক্টরকে বলতে হবে যে আমি থাইরয়েডের পেশেন্ট এবং হচ্ছে যে আমি ওষুধগুলো খাচ্ছি। যে ওষুধগুলো হয়তো আপনার ডাক্তার জানেন না সেই ওষুধগুলো সম্পর্কে আপনি বলবেন যে আমি এই ওষুধগুলো খাচ্ছি। কারণ এই যে বললাম থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়, তাহলে ডাক্তার শুধু ওষুধগুলোর ডোজ বাড়াতে থাকবে এবং এটাতে আপনারই তো ক্ষতি হবে। এবং আরেকটা কথা যেটা বললাম যে থাইরয়েড হরমোন বেশি হয়ে গেলে, ডোজ বেশি হয়ে গেলে আপনার যে হার্টের উপর ইফেক্ট পড়তে পারে এবং সেখান থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নামক একটা আপনার যে হার্টের একটা খুবই একটা সিরিয়াস কন্ডিশন হতে পারে। তো সেদিক পর্যন্ত না যাওয়ার আগেই আমি বলবো যে আপনারা সচেতন হবেন এবং ডাক্তারের কাছে যাবেন। তো আজ এই পর্যন্তই হাইপোথাইরয়েড নিয়ে আমার আলোচনা। অবশ্যই কোনো কমেন্ট থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, বাই।